আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের এই ভিডিওতে আমরা ব্লাড সার্কুলেশনের প্রথম যে কথা বলা আর কি, একদম বেসিক কথাগুলো বলবো। যেখানে আমরা যেগুলো পুরো পরে আসতেছি, সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। তো দেখো, আমরা কি বলি যে ব্লাড কি করে, রক্ত আমাদের যে অক্সিজেনটা আছে আমরা যেটা বাইরে থেকে নেই, অর্থাৎ বাতাস থেকে যেটা নেই, সেই রক্তটা কি বা অক্সিজেনটা কি করে আমরা আমরা একদম আমাদের একদম প্রান্তিক যে সেল আছে, একদম শেষ যে সেলটা আছে, সেই সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে কি করে, সেখানে গিয়ে অক্সিডেশন, জারণ বিজারণ, বিক্রিয়া টিক্রিয়া করে সে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং এটিপি তৈরি করে। তারপর কি করে সেই কার্বন ডাই অক্সাইডটা সে হচ্ছে কোথায় নিয়ে আসে, আবার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুস, ফুসফুস থেকে আবার কি করে দেয়, বের করে দেয়। তো কে এই কাজটা করে, রক্ত করে। আবার কি কাজটা করে, আবার ধরো আমরা যে খাবারটা খেলাম সেখানে পুষ্টি তৈরি হলো, সেই পুষ্টিটা একদম ওই সেলে গিয়ে কিন্তু পৌঁছায়। সব সেলকে পুষ্টিটা সরবরাহ কি করে, রক্ত করে। এখন তোমার কখনো মনে হয়েছে কিনা এরকম যে ভাইয়া, আমি যদি এখানে রক্তের বদলে অন্য কোনো লিকুইড দিই, যেমন ধরো পানি দিই, তাহলে কি ঘটবে এখানে? পানি দিলেও কি সেম কাজ করবে? এটা কখনো মনে হয়েছে কিনা আমি জানি না। তবে দেখো, বলে দিচ্ছি যে তুমি ধরো এখানে হচ্ছে পানি নিলা, H2O, এবং আমরা এখানে ধরো রক্ত নিলাম, রক্তের মধ্যে ধরো হচ্ছে আরবিসিটাই নিলাম এখানে, আরবিসি। আরবিসি হচ্ছে একটা বাইকনকেভ শেপ, শেপটা এখানে হইল না, কিছুটা এরকম একটা শেপ হয়। তো ধরো, যেটা বলছিলাম যে আমরা কি করি, অক্সিজেনটা নিচ্ছি, এটা হচ্ছে পানির অণু। অক্সিজেন কি করে, আমাদের এই অক্সিজেনটা হচ্ছে ধরো আরবিসির গায়ে গিয়ে এসে ধরো লাগলো। আচ্ছা, ঠিক আছে, বা ধর গায়ে লাগলো, মনে করা আপাতত। আবার এই অক্সিজেনটা ওই সেলে গিয়ে, নির্দিষ্ট যে সেল আছে সেখানে গিয়ে সেলে কিন্তু ছেড়ে দিতে হবে না? সেখানে কিন্তু সেলেও গিয়ে একে ছেড়ে দিতে হবে। কিন্তু পানি এত সহজে এই অক্সিজেনটা গ্রহণ আর ছাড়ার কাজটা করে না। তার মানে তোমাকে কিন্তু এই অক্সিজেন গ্রহণ আর ছাড়ার জন্য কি করতে হবে, আরবিসিটা ব্যবহার করতে হবে এখন, বা হচ্ছে রক্তটা ব্যবহার করতে হবে। বলতে পারো যে কেন, দেখো, আমাদের আরবিসি অ্যাকচুয়ালি এটা কি আমরা জানি, এটা হচ্ছে একটা হিমোগ্লোবিন আছে এর মধ্যে, এবং হিমোগ্লোবিনের মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে আয়রন বা ফেরাস। তো এই ফেরাস আমরা পড়ছিলাম একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি করে, এ হচ্ছে রঙিন যৌগ গঠন করে, এবং সহজে এরা Fe2+ থেকে 3+ হতে পারে, আবার 3+ থেকে 2+ হতে পারে। সো তার মানে গ্রহণও করতে পারে, আবার হচ্ছে ছাড়তেও পারে। এই জন্য হচ্ছে আমরা এখানে অক্সিজেন ছাড়া এবং গ্রহণ করার জন্য আমরা কি ব্যবহার করলাম, হিমোগ্লোবিন, আরবিসি, দ্যাট মিন্স আমরা রক্তটা ব্যবহার করলাম। সো একইভাবে পুষ্টি পরিবহনের জন্য কিন্তু আমরা এখানে রক্তটাকেই বেছে নিচ্ছি, অন্য কোনো লিকুইড এখানে কিন্তু নিচ্ছি না। আরো অনেক কাজ করে রক্ত, অনেক কাজ করে, বাট মেইন কথা যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই দুইটা ট্রান্সফার বা পরিবহনের জন্য আমরা কিন্তু এখানে রক্তটা নিচ্ছি। তুমি নর্মালি পানিটা নিলে কিন্তু এত সহজে কাজটা হতে পারতো না। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা কেন এখানে রক্তের জায়গায় পানি নিব না বা অন্য কোনো লিকুইড নিব না। এবং রক্তের রং কেন লাল হয়, কারণ এই যে ফেরাস, আমাদের কি আছে বলতো, অবস্থান্তর মৌল আছে। ঠিক আছে ভাইয়া, প্রথম কথা ক্লিয়ার। এখন তুমি ধরো হচ্ছে যে রক্তটা এখানে হিমোগ্লোবিন সহ আরবি অনেক কিছু তুমি এখানে করলা, কিন্তু এই রক্তটা তো একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে হবে, অর্থাৎ তোমার একদম দেহের শেষ সেলটাতেও গিয়ে রক্তটা পৌঁছাতে হবে। তুমি কি দেহের মধ্যে ধরো এটা তোমার হচ্ছে একটা দেহ ছিল, তুমি এখানে এসে কি রক্তটা এরকম করে ছেড়ে দিবা, রক্ত তুমি এখানে ছেড়ে দিলা, রক্ত পুকুরের মতো করে সে হচ্ছে চলে চলে গেল, এরকম হবে না। এটা কিন্তু এভাবে দেওয়া যাবে না। ধরো, যেমন উদাহরণ দিই তোমাকে, ধরো দুইটা এখানে ফসলের মাঠ আছে, এটা একটা মাঠ, এবং আচ্ছা, এই দুইটা মাঠ, তুমি যে কাজটা করতে চাচ্ছ, এই কর্নারে, এই মাঠের এই কর্নারে এবং এই মাঠের এই কর্নারে তুমি পানিটা পৌঁছাবা বা ধরো রক্তটাই পৌঁছাবা। আচ্ছা, তুমি তাহলে যে কাজ তুমি কি করতে পারো, তুমি যদি এখন বলতে পারো যে ভাইয়া আমি এখানে পানির যে ড্রেনটা আছে সেখানে নিয়ে আসলাম, তারপরে এখানে ছেড়ে দিলাম, এরপরে পানি আস্তে 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 কি করবে, পুরো জমিটা দিয়ে এই কর্নারে পৌঁছাবে। এটা একটা ওয়ে হতে পারে। অথবা তুমি যে কাজটা করতে পারো যে ভাই এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমি কয়েকটা জমিতে পানি দেওয়ার মতো করে যেরকম ড্রেন করে দিই, এরকম কয়েকটা ড্রেন করে দিলাম, যে ড্রেন দিয়ে পানিটা হচ্ছে কি করবে, ওই কর্নারে গিয়ে পৌঁছাবে। আচ্ছা, তাহলে দেখো কোনটাতে তাড়াতাড়ি হবে, এটা দিয়ে করতে কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে। কিন্তু তুমি যখন ড্রেন করে দিবা খুব তাড়াতাড়ি, সেখানে কিন্তু পানির সাপ্লাইটা বেশি হবে, পানির সাপ্লাই হবে, রক্তের সাপ্লাইটা বেশি হবে। এখন তুমি সেখানে অক্সিজেনটা পৌঁছালা, ওকে,
অক্সিজেন আসলো, এখানে তো এবার কি তৈরি করবে, এটিপি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তাই না? সো যদি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে আবার কিন্তু আমাদের কোথায়, যেখান থেকে মানে বের তো করতে হবে, হৃৎপিণ্ডে নিয়ে আসতে হবে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে চলে যাবে। সো আবার আরেকটা লাইন করে দিবা তুমি, যে লাইন দিয়ে কি হবে, এবার কার্বন ডাই অক্সাইডটা তুমি এখানে আবার একটা জায়গায় নিয়ে আসবে, সেখান থেকে পরে কোথাও একটা তুমি পাঠাবা। তার মানে দেখো, এই যে পরিবহনের জন্য আমরা কিন্তু উন্মুক্তভাবে রাখতে পারি না। আমরা কি করতে পারি, পরিবহনের জন্য আমাদের নির্দিষ্ট একটা নালী তৈরি করতে হবে, যে নালীর মাধ্যমে রক্তটা সেখানে যাবে, আবার আরেকটা নালীর মাধ্যমে রক্তটা সেখান থেকে কি করবে, চলে আসবে একটা জায়গায়। সো এই যে নালীটা আমরা কথা বললাম, এই নালীটার নামই হচ্ছে রক্তনালী। রক্ত নালী। রক্তনালী দুই প্রকার, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইন। মানে একটা হচ্ছে ধমনী এবং আরেকটা হচ্ছে শিরা। এখন থেকে ইংলিশ টার্মগুলো একটু শিখে রাখো, তাহলে পরবর্তীতে এগুলো বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। সো রক্তনালী। আচ্ছা, রক্তনালী তাহলে কয়টা হচ্ছে ভাই, দুইটা, একটা হচ্ছে ভেইন এবং আরেকটা হচ্ছে আর্টারি। সো আর্টারি দিয়ে দেখো আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ওই সেলে নিয়ে যাচ্ছি, আর ভেইন দিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সেখান থেকে নিয়ে আসতেছি। তো আচ্ছা, এই যে রক্তটা ওখানে যাচ্ছে, নিয়ে আসতেছি, তোমার কি মনে হয় কোনো একটা কিছু ছাড়াই, এখানে তুমি একটা প্রেসার না দিয়েই সেই জায়গায় রক্তটা পাঠাতে পারতেছো আবার নিয়ে আসতেছো? পারবো না, কিন্তু এখানে একটা আমাদের পাম্পিং মেশিন দিতে হবে। যে পাম্পিং মেশিন দিয়ে কি হবে, তুমি পাম্প করবা, পানিটা খুব দ্রুত ওখানে যাবে, আবার পাম্পিং মেশিনের সাহায্যে তুমি সেখান থেকে টান দিবা, যে টান দেওয়ার কারণে সেখান থেকে রক্তটা আবার পাম্পিং মেশিনে আসবে। সো এই যে পাম্পিং মেশিনে পাম্পের যে কাজটা, এই পাম্পিং মেশিনকে আমরা বলি হচ্ছে কি বলতো, হৃৎপিণ্ড। তাহলে দেখো, তুমি প্রথমত রক্তর বিষয়টা বুঝলা, যে আমাদের রক্ত এবং পানির মধ্যে কেন আমরা রক্তকে নিলাম, ঠিক আছে? সেই রক্ত আবার একদম দেখো হাতের সেল, পায়ের সেল পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা সেখানে কি করলাম, রক্তনালী ব্যবহার করলাম। কি কি রক্তনালী দিলাম, আর্টারি এবং ভেইন। আচ্ছা, আর্টারি এবং ভেইন দেওয়ার পর আমাদের মনে হলো শুধুমাত্র তো এমনি এমনিতে যাবে না ফ্লোটা, ফ্লোটাকে আমাদের ঠিকঠাক ব্যালেন্স করতে, দ্রুত গতিতে পাঠাতে কি করতে হবে, আমাদের একটা পাম্পিং মেশিন তৈরি করতে হবে। এই পাম্পিং মেশিনটার নামই হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। তাহলে এই তিনটা বিষয় আশা করি আমাদের ক্লিয়ার, যে রক্ত এবং পানি, রক্তনালী, হৃৎপিণ্ড, এগুলো খুবই বেসিক কথাবার্তা, কখনো হয়তো আমাদের জানাশোনা হয় নাই, বাট শিখে রাখো, কাজে লাগবে, বিষয়গুলো ফিল করতে পারবা। তো আচ্ছা, এবার এই যে বললাম হচ্ছে হৃৎপিণ্ড, রাইট? হৃৎপিণ্ড নিয়ে একটু কথা বলি, খুব কম, বেশি না। ধরো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ডের হচ্ছে চারটা প্রকোষ্ঠ। যদি ধরো এরকম করে যদি আমি একটা বক্স দিই, চারটা প্রকোষ্ঠ, এই পাশে লেফট, এই পাশে হচ্ছে রাইট, এগুলো হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের গুলো হচ্ছে ভেন্ট্রিকল। তার মানে উপরের গুলো হচ্ছে অ্যাট্রিয়াম এবং নিচের যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেন্ট্রিকল, অলিন্দ এবং নিলয়। এবং চারটা প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ। আমাদের এই পাশে হচ্ছে লেফট, এই পাশে হচ্ছে রাইট। তার মানে এই ঘরটা, এটা হবে হচ্ছে কি বলতো, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অ্যাট্রিয়াম দুইটার মাঝখানে একটা লেয়ার দেখতে পাচ্ছ, এটা একটা অন্য একটা কালার নেই, অ্যাট্রিয়ামের মাঝখানে একটা লেয়ার, দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে একটা লেয়ার আছে বা পর্দা আছে, যেগুলো কি করবে, দুইটা থেকে দুইটা ঘরকে আলাদা রাখবে বা সেপারেট রাখবে। সো এই যে সেপারেট রাখতেছে, এর নামও আছে। দুইটা অ্যাট্রিয়ামকে যে সেপারেট রাখে তাকে বলা হয় ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। এবং এটা তাহলে কি হবে বলতো, এটা হবে ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে থাকে, এই জন্য ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। আমি আর লিখলাম না। আর এই জায়গাগুলোতে থাকে হচ্ছে কোপাটিকা। এটা হচ্ছে বাইকাস্পিড কোপাটিকা, এটা হচ্ছে ট্রাইকাস্পিড কোপাটিকা, তোমরা এটা জানো, প্রবলেম হবে না। আমরা এখন চলো এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ডের যে প্রাচীর বা আবরণ, এটা নিয়ে একটু কথা বলি। সো হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় মায়োকার্ডিয়াম। শিখে রাখো, এখন থেকে যেখানে যেখানে তুমি, সরি, হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। যেখানে যেখানে তুমি শব্দ পাবা হচ্ছে কার্ডিয়াম, সেখানে তুমি বুঝে নেবে এখানে হচ্ছে হৃৎপিণ্ড টাইপের কিছু একটা আছে। যেখানে তুমি পাবা রেনাল, সেখানে বুঝবা কিডনি রিলেটেড কিছু আছে। যেখানে তুমি পাবা হচ্ছে হেপাটিক, হেপাটিক, সেখানে তুমি বুঝবা যকৃৎ টাইপের কিছু আছে। ওকে? সো এই তিনটা কিন্তু আমাদের মাঝে মাঝে আমরা এদের সাথে দেখা করব, কার্ডিয়াম, রেনাল, হেপাটিক। তো তার মানে যেই প্রাচীরটা বা যে আবরণটা পুরো হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরি মানে চারদিকে, হৃৎপিণ্ডের চারদিকে যে আবরণটা থাকে তাকে বলা হয় কি, পেরিকার্ডিয়াম।
হৃৎপিণ্ডের চারদিকে যে আবরণ থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এখন এই যে পেরিকার্ডিয়াম বললাম, এই পেরিকার্ডিয়ামটা কিভাবে ভাগ হয় দেখো। পেরিকার্ডিয়ামকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইব্রাস এবং আমাদের আরেকটা হচ্ছে ভিসেরাল। ফাইব্রাস এবং হচ্ছে ভিসেরাল, বা ভিসেরাল না, অ্যাকচুয়ালি ভিসেরালের আগে আরেকটা পার্ট আছে, সেটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের একটা পার্ট হচ্ছে ভিসেরাল এবং আরেকটা হচ্ছে প্যারাইটাল। ওকে, তার মানে দেখো, পেরিকার্ডিয়ামকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে সেরাস। সেরাসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভিসেরাল এবং একটা হচ্ছে প্যারাইটাল। তো যেটা হৃৎপিণ্ডের সঙ্গে লেগে থাকে সেটাকে বলা হয় ভিসেরাল। ভিসেরাল একদম ধরো স্পর্শ করে থাকে হৃৎপিণ্ড, সেটাকে বলা হয় ভিসেরাল। আর যেটা হৃৎপিণ্ডের কাছে লেগে থাকে না বা প্রাচীরের কাছে থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল। আমরা এটা চিত্র দেখলে ভালো করে ক্লিয়ার হয়ে যাব। দেখো, প্রথমে আমি কি বললাম, যে প্রথমে হচ্ছে ফাইব্রাস। ওকে, এটা হচ্ছে সেই ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের পাইলাম হচ্ছে কি ভিসেরাল। ভিসেরালকে দুই ভাগে ভাগ করা যায়। সরি, ভিসেরাল না, সেরাস। সেরাসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভিসেরাল এবং আরেকটা হচ্ছে প্যারাইটাল। দেখো, এই যে এইটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, এটা হচ্ছে সেরাসের প্যারাইটাল লেয়ার, যেটা এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা প্রাচীরের সঙ্গে থাকে। আর এটা হচ্ছে ভিসেরাল লেয়ার, যেটা এটা ধরো হৃৎপিণ্ড, এটা হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের সঙ্গে যে লেয়ারটা লেগে থাকে তাকে বলা হয় ভিসেরাল লেয়ার, বা ভিসেরার সঙ্গে যেটা লেগে থাকে। সো ফাইব্রাস এটা একটা একটা, এবং এই যে প্যারাইটাল এবং ভিসেরাল এই দুইটা মিলে কিন্তু আরেকটা। সো ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পার্ট, আর এই যে ভিসেরাল এবং হচ্ছে প্যারাইটাল দুইটা মিলে তৈরি করে সেরাস। বিষয়টা ক্লিয়ার? আমাদের বইয়ে কিন্তু এইভাবে এত সহজে আসলে দেওয়া নাই, একটু মনে রাখো তাহলেই হবে। যে ভাইয়া, আমাদের প্রথমত হচ্ছে আমরা পাই ফাইব্রাস জেল পেরিকার্ডিয়াম। আচ্ছা, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পর আমার ড্রেসে লেগে থাকে হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, এবং তার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। এই জায়গাটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, হোয়াট এভার, লাগবে না আপাতত, এটা মনে রাখো। সো এটা হচ্ছে ক্যাভিটি। ক্যাভিটির পরে এটা হচ্ছে ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার কি? ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, মানে এটা সেরাস পেরিকার্ডিয়ামের পার্ট। এবং এই ভিসেরাল লেয়ারটাকে কিন্তু আমাদের এপিকার্ডিয়াম বলা হয়। দেখছো কি জিনিস? আমরা কিন্তু পেশিস্তর যখন পড়ি বা হৃৎপিণ্ডের যখন প্রাচীরটা পড়ি তখন কি পাই? প্রথমে ভেতরের দিকে পাই হচ্ছে একদম ভেতরে এন্ডোকার্ডিয়াম, তারপরে পাই হচ্ছে মায়োকার্ডিয়াম, তারপরে পাই এপিকার্ডিয়াম। এই এপিকার্ডিয়ামটাই হচ্ছে আমাদের কোন লেয়ার বলো তো? এপিকার্ডিয়ামটা হচ্ছে আমাদের ভিসেরাল লেয়ার। ওকে, এখন তাহলে তোমাকে একটু প্রশ্ন করি, এই যে মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং হচ্ছে এপিকার্ডিয়াম, এই তিনটার মধ্যে কোনটা আমাদের হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণে হেল্প করে? এই তিনটার মধ্যে শুধুমাত্র মায়োকার্ডিয়াম আমাদের হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণে হেল্প করে। কেন করে? কারণ আমরা জানি মায়ো মানে হচ্ছে পেশি। মায়ো মানে হচ্ছে পেশি। সো সো পেশি তো অ্যাকচুয়ালি আমাদের কি করবে? হৃৎপিণ্ডটাকে সংকোচন প্রসারণে হেল্প করবে। সো আর বাকিগুলো হচ্ছে তোমার চর্বির লেয়ার বা ভার্টিব্রা এরকম কিছু একটা। বাট হৃৎপিণ্ড সংকোচন প্রসারণে হেল্প করে কে? বলতে হবে মায়োকার্ডিয়াম। আশা করি আমাদের পেরিকার্ডিয়ামটা ক্লিয়ার, এটা নিয়ে প্রবলেম হবে না। এবং এখানে আসো, যে আমরা একটু আগে পড়লাম যে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। সেপ্টাম পড়লাম, কি কি সেপ্টাম পড়লাম? এটা হচ্ছে ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম, এটা হচ্ছে ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম, এগুলো ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল সেপ্টাম লেখা আছে। এবং দুইটা কপাটিকা আমরা পড়ছিলাম, একটা হচ্ছে এটা বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল ভালভ, আর এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। সো মাইট্রাল বা বাইকাসপিড একই জিনিস, নামকরণের জন্য এরকম করা হয়েছে। সো আমাদের তাহলে আমরা হৃৎপিণ্ড নিয়ে ফান্ডামেন্টাল যে কথাগুলো সেগুলো বলে ফেললাম। দেখো কি হয়, এখানে আসো চিত্রটাতে, যে এই হচ্ছে আমাদের ধরো ফুসফুস বা লাং, এটা ধরো হচ্ছে লাংয়ের যে ক্যাপিলারিজ গুলো আছে, এবং এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হৃৎপিণ্ড। কি হচ্ছে? এই লাল কালার গুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর নীল কালার বা ব্লু কালার যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। ওকে,
ফ্লো চার্টটা খেয়াল করো। প্রথমে কি হচ্ছে, আমাদের ফুসফুস থেকে আমরা বাইরে থেকে অক্সিজেনটা নিচ্ছি। এই কালার দেখা যাচ্ছে কিনা? বাইরে থেকে অক্সিজেনটা নিচ্ছি, নিয়ে এখানে একটা ধমনির মাধ্যমে আমরা কি করতেছি, আমাদের হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে আসতেছি। এরপরে সেখান থেকে আবার কি করতেছি, সেটা এটা দিয়ে আমাদের একদম বডি যে ক্যাপিলারিসটা আছে সেখানে পৌঁছাচ্ছি। সেখানে পৌঁছে গিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এই কার্বন ডাইঅক্সাইড আমরা কি করবো এবার ভেইন বা শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে নিয়ে আসবো, এবং হৃৎপিণ্ড থেকে আমরা কি করবো, এটা ফুসফুসে পাঠিয়ে দেব। ফুসফুস তারপরে কি করবে, এটা বের করে দিবে। সো এইভাবে আমাদের কিন্তু এই প্রসেসটা হয়ে থাকে। এখন এই যে আমরা বললাম যে রক্ত নালীগুলো নিয়ে যে কথা বলছিলাম একটু আগে, এটা নিয়ে কিন্তু একটু কথা বলা যেতেই পারে। যে ভাইয়া হার্ট নিয়ে তো বললেন, রক্ত নিয়ে বললেন, এবার আসি একটু হচ্ছে কি নিয়ে, আমাদের রক্ত নালীগুলো নিয়ে। চল এখান থেকেই পড়া যাবে, এই চিত্র থেকে একটু পড়ে ফেলি। না, এই চিত্র থেকে না, একটু আসি। ধরো এইটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এটা হচ্ছে সেই প্রকোষ্ঠগুলো, এবং কোন কালার, লাল কালার দেখা যাবে, দেখা যাওয়ার কথা একটু হলেও। এখান থেকে আমাদের ধমনীটা বের হলো, এবং দুইটা বডি অর্গান ছিল আমাদের। এটা হচ্ছে সেই ধরো ফুসফুস, আর নিচে আমাদের এটা হচ্ছে সেই বডি, বডির কোনো একটা পার্ট, বডি ওটা হচ্ছে ফুসফুস। ওকে, রক্তটা কি করলো, লাল রক্তটা আসলে কোথায়, আসলে হচ্ছে আমাদের বডিতে। আবার উপরে দেখলাম কি, ফুসফুস থেকে চলে আসলে কোথায়, হৃৎপিণ্ডে। আচ্ছা, তারপরে সেখান থেকে যে ঘটনা ঘটলো, আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখান থেকে চলে গেল কোথায়, হার্টে, এবং হার্ট থেকে তারপরে চলে গেল আবার ফুসফুসে। ফুসফুসে গিয়ে কি করলো, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে এখান থেকে বের করে দিল। আর তার আগে অক্সিজেনটা কি করছিল বলতো, অক্সিজেনটা হচ্ছে প্রবেশ করছিল। আচ্ছা, তো তোমরা দেখো এরকম পড়ছো কিনা কখনো, যে দেখো ধরো রেনাল আর্টারি, রেনাল আর্টারি। আচ্ছা, রেনাল আর্টারি মানে কি, যে আর্টারিটা হচ্ছে আমাদের কিডনিতে রক্ত সরবরাহ করে সেটাকে বলা হয় রেনাল আর্টারি। আচ্ছা, এবার ধরো তোমাকে যদি আমি বলি এরকম যে রেনাল ভেইন, রেনাল ভেইন, তাহলে কি করবে, যে ভেইনটা কি করে, আমাদের কিডনি থেকে রক্তটা কোথায় নিয়ে আসবে, কিডনি থেকে রক্তটা নিয়ে আসবে হৃৎপিণ্ডে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি এখন, একটা প্রচলিত একটা সংজ্ঞা আছে আমাদের, যে কিসের সংজ্ঞা, এটা আমাদের আর্টারি বা ধমনির যে সংজ্ঞা, আমরা বলে থাকি কি, ধমনির সংজ্ঞাটা আমরা বলে থাকি যারা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে সেটা হচ্ছে ধমনী। আর শিরার সংজ্ঞায় আমরা কি বলি, শিরার সংজ্ঞাতে আমরা বলি হচ্ছে যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এরকম না। দেখো, আমি সহজ একটা জিনিস বলে দিই, ধমনী হবে কারা, ধমনী হবে যারা হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটে। হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটবে। আর শিরা কারা হবে, যারা হচ্ছে বডির কোনো অর্গান থেকে উৎপত্তি করবে। তুমি নাম নাম দিচ্ছি হচ্ছে অর্গান থেকে উৎপত্তি। আচ্ছা, একটু আগে আমরা বললাম না রেনাল ভেইন, দেখো রেনাল যে ভেইনটা ধরো আমরা দিলাম, ধরো হচ্ছে যে রেনাল ভেইন। সো ভেইন, ভেইন মানে কি, শিরা। দেখো বলো তো, রেনাল ভেইনের উৎপত্তি কই থেকে হয়েছে, কিডনি থেকে হয়েছে, কিডনি থেকে হয়েছে না এটা, রেনাল ভেইনের যে উৎপত্তি আমরা বলি কিডনি থেকে হয়েছে। আবার তুমি রেনাল আর্টারি, তুমি কি বলতে পারো রেনাল আর্টারির উৎপত্তি হচ্ছে কিডনি থেকে হয়েছে? হয় নাই, কিন্তু রেনাল আর্টারির উৎপত্তি কই হয়েছে, হৃৎপিণ্ডেই হয়েছে। হৃৎপিণ্ড থেকে কোথায় সাপ্লাই দিছে, কিডনিতে সাপ্লাই দিছে, এর কারণে নাম হয়েছে আমাদের কি, রেনাল আর্টারি। ওকে, তাহলে এখানে আসো, যেটা আমরা করতাম এটা দিতাম হচ্ছে দেখো, তাহলে এটার নাম আমরা দিলাম হচ্ছে আর্টারি, যেটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে। আর যেটা দেহ থেকে উৎপত্তি ঘটছে এটার নাম দিচ্ছি আমরা ভেইন।
ভেইন। আবার দেখো, ফুসফুস থেকে উৎপত্তি ঘটছে, ফুসফুস থেকে। এটা কি তাহলে আমরা আর হচ্ছে আর্টারি বলতে পারবো না? এটার নাম দিব হচ্ছে ভেইন। তবে যেহেতু ফুসফুস থেকে ঘটছে এই জন্য এটাকে আমরা বলি পালমোনারি, পালমোনারি ভেইন। আবার এটার উৎপত্তি দেখো কই থেকে ঘটছে, এই যে এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইডটা নিয়ে যাচ্ছে। কই থেকে? এখান থেকে, মানে হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটলে সেটাকে আমরা কি বলি? আর্টারি। কিন্তু যেহেতু নিয়ে যাচ্ছে কোথায়? ফুসফুসে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি পালমোনারি আর্টারি। আর লিখলাম না। তাহলে দেখো কোথায় কি থাকে। আমাদের ভেইনে থাকে হচ্ছে অক্সিজেন, সরি, আর্টারিতে থাকে অক্সিজেন, ভেইনে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, কিন্তু একই কথা এখানে আবার ভেইন যেটা আছে এখানেও কিন্তু কি বলো, ভেইনে থাকে অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? নর্মালি ভেইনে আমরা যে প্রচলিত যে সংজ্ঞাটা পড়ছিলাম, ভেইনে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কিন্তু আমরা যখন বললাম যে না, আমরা এই কার্বন ডাই অক্সাইড দিয়ে নাম করতে পারি না, এখন অ্যাকচুয়ালি যদি আমরা ওই সংখ্যাটায় থাকতাম যে ভেইন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে কিন্তু এখানে আমাদের কার্বন ডাই অক্সাইডই থাকা লাগতো এই পালমোনারি ভেইনটাতে। কিন্তু না, আমরা একটু আগে পড়লাম যে উৎপত্তি অনুযায়ী নামটা হয়েছে। কি অনুযায়ী? উৎপত্তি অনুযায়ী। আমাদের এটা উৎপত্তি হয়েছে ফুসফুসে, মানে কি, বডি অর্গানে। সো বডি অর্গানে যখন আমাদের সেখানে উৎপত্তি ঘটলো, আর সে কি নিয়ে আসতেছিল? সে নিয়ে আসছে হচ্ছে অক্সিজেন। সো তুমি চাইলেই কিন্তু বলতে পারো না যে সবগুলো ভেইনে কার্বন ডাই অক্সাইড থাকে, কারণ পালমোনারি ভেইনে কি থাকে? অক্সিজেন থাকে। আবার পালমোনারি আর্টারি ঠিক উল্টা, নর্মালি আর্টারিতে থাকে হচ্ছে অক্সিজেন, কিন্তু পালমোনারি আর্টারি থাকবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কেন? এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড এখান থেকে তৈরি করে নিয়ে যাবে কোথায়? ফুসফুসে। সো চিত্রটা একটু এলোমেলো হয়ে গেল, আমরা একটু একটু ক্লিয়ার করে দিই। ওকে, আসো। এটা হলো আমাদের সেই ফুসফুস, এটা হলো আমাদের হৃৎপিণ্ড, এবং এটা হলো আমাদের একটা বডি পার্ট। লাল কালার দিয়ে যেগুলো হবে সেগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কোনো একটা আর্টারি যার উৎপত্তি ঘটছে কোথায় বলতো? হৃৎপিণ্ডে। ঠিক আছে, হৃৎপিণ্ডে ঘটলো। আচ্ছা, এরপরে সেখান থেকে কি করলো? আমার একটা ভেইন, যেটা বডি অর্গানে উৎপত্তি ঘটলো। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে কি? ভেইন। এরপরে হৃৎপিণ্ড থেকে আবার এই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে চলে গেল ফুসফুসে। একটু আগে আমরা পড়লাম যে যেটা হৃৎপিণ্ডে উৎপত্তি ঘটে সেটা হচ্ছে আর্টারি। তার মানে এইটা, এই যে এটাও কিন্তু একটা হচ্ছে আর্টারি। এটা কি আর্টারি বলতো? পড়লাম যেটা ফুসফুসে নিয়ে যায়, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এরপরে পালমোনারি বা ফুসফুস থেকে যেটা হৃৎপিণ্ডে নিয়ে আসে, কি নিয়ে আসে? অক্সিজেন নিয়ে আসে, সেটা হচ্ছে পালমোনারি ভেইন। ওকে, এগুলো অক্সিজেন, এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। সো এইভাবে কিন্তু আমাদের ঘটনাটা ঘটে। তার মানে তোমাকে যদি এখন বলি যে ধরো, দেখো এখানে খেয়াল করো, এই ধমনীর উৎপত্তি হয় হৃৎপিণ্ডে, সমাপ্তি ঘটে হচ্ছে বডি অর্গানে। আর শিরার ক্ষেত্রে উৎপত্তি ঘটে হচ্ছে অর্গানে, সমাপ্তি ঘটে হৃৎপিণ্ডে। তার মানে তোমাকে যদি আমি পার্থক্য করতে বলি, তুমি এটা করতে পারবা। ধরো হচ্ছে উৎপত্তি, উৎপত্তি আর হচ্ছে সমাপ্তি। বলো, উৎপত্তি বললে আমরা কি বলবো? উৎপত্তির ক্ষেত্রে ধমনী যদি বলি, ধমনী, ধমনী উৎপত্তি কই হয়? হার্টে হয়, হার্টে হয়। আর শিরার উৎপত্তি কই হয়? বডিতে হয়, বা এখন একটা অর্গানে হয়, ধরো কোনো একটা অর্গানের নাম দিলাম। আর ঠিক উল্টাটা কোথায় ঘটবে? সমাপ্তিতে। সমাপ্তি, সমাপ্তি কই ঘটে আমাদের? আমাদের ধমনীর সমাপ্তি ঘটে হচ্ছে অর্গানে, আর শিরার যে সমাপ্তি সেটা ঘটে কোথায়? হার্টে। এই দুইটা বিষয় ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো নামকরণ পড়লাম আমরা, যে রেনাল আর্টারি, রেনাল ভেইন। রেনাল আর্টারি এবং হচ্ছে রেনাল আর্টারি কি হয়েছে? রক্তটা সেখানে কি দিছে? উৎপত্তি স্থল দিয়ে না গন্তব্যস্থল দিয়ে?
যেটা কিডনিতে রক্ত নিয়ে গেছে, যে জিনিসটা কিডনিতে রক্ত নিয়ে গেছে তখন তার নাম হচ্ছে রেনাল আর্টারি। তার মানে এটা কিন্তু গন্তব্যস্থল দিয়ে হয়েছে, গন্তব্য দিয়ে হয়েছে। আর ভেইনটা কিডনিতে, যে ভেইনটা উৎপত্তি ঘটছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি স্থান, উৎপত্তি স্থান। দেখো, আর্টারির উৎপত্তি হয় কোথায়, হৃৎপিণ্ডে, বাট নামকরণ হয় গন্তব্য দিয়ে, যেমন হচ্ছে রেনাল আর্টারি, কারণ এটা কি কিডনিতে রক্তটা সাপ্লাই দিছে, এই জন্য এর নাম হচ্ছে রেনাল আর্টারি। আবার রেনাল ভেইনটা কি, যেহেতু কিডনি থেকে রক্তটা এই হচ্ছে কি করবে, নিয়ে এসে হৃৎপিণ্ডে দিবে, তার মানে সেখান থেকে ব্যাক করবে। তো যেখান থেকে ব্যাক করে সেটা হচ্ছে অর্গান, একটা রেনাল বা কিডনি। সো যেখানে উৎপত্তি ঘটলো, কিডনিতে উৎপত্তি ঘটে হার্টে গিয়ে সেই কার্বন অক্সাইডটা সেখানে শেষ করলো। তারপরে আমরা যদি এখন নামকরণে আসি, ধরো আমরা নামকরণ করব। নামকরণে কি হয়, ধমনীর নামকরণ কি দিয়ে করলাম বলো? আমরা ধমনীর নাম করলাম হচ্ছে গন্তব্য দিয়ে, আর শিরার নাম করলাম কি দিয়ে, উৎপত্তি দিয়ে। কিভাবে? রেনাল ভেইন দিয়ে। এই তিনটা বিষয় ক্লিয়ার, আশা করি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, 4 নম্বরে আসো। 4 নম্বরে ধরো আমরা একটু লুমেন নিয়ে কথা বলি। লুমেন মানে হচ্ছে ছিদ্র। লুমেন, লুমেন, লুমেন মানে কি, ছিদ্র। ধরো আমাদের যে ধমনীটা আছে, এই হচ্ছে আমাদের ধমনী, এবং এইটা হচ্ছে শিরা। তো এই যে ধমনী আর শিরা, ধমনী লুমেনটা হয় হচ্ছে সরু, আর এটা হচ্ছে ধমনী, এটা হলো শিরা। আর শিরার লুমেনটা হয় হচ্ছে প্রশস্ত, প্রশস্ত। তাহলে ধমনীর লুমেনটা সরু আর শিরার লুমেনটা হচ্ছে প্রশস্ত। কারণ কি, ধমনী, তোমার ধমনীতে প্রেসারটা দরকার, খুব তাড়াতাড়ি রক্তটা যেন ওই অর্গানে পৌঁছায়, যেন তুমি কি করবা, প্রেসার দিবা। সো প্রেসার দেওয়ার জন্য আমরা, যেমন ধরো যখন কোনো মোটরের পাইপ দিয়ে ধরো কোনো জায়গায় পানি দাও, তুমি যখন তার মাথাটা একটু হচ্ছে চাপ দিবা, যখন লুমেনটা বা ছিদ্রটা ছোট করবা, তখন কি হবে, পানিটা তত স্পিডে যাবে। আবার যখন তুমি ছেড়ে দিবা, মোটা হয়ে যাবে, তখন কিন্তু পানিটা তত স্পিডে যাবে না। সো সরু হওয়ার কারণ কি, সরু হলে আমাদের স্পিডটা বেশি হয়, স্পিড বেশি হয়। প্রশস্ত হলে কি হয়, এটার স্পিডটা কিন্তু কম হয়ে থাকে, স্পিড কম হয়ে থাকে। আচ্ছা, সো লুমেনটা যদি হচ্ছে এরকম সরু হয়ে যায়, তখন এর প্রাচীর যেটা ছিল, প্রাচীরটা কিন্তু হিসাবে মোটা। কারণ প্রাচীর মোটা হলেই তো লুমেনটা শুরু হয়ে যাবে। কিন্তু শিরার ক্ষেত্রে প্রাচীরটা হয় পাতলা। মানে ধরো তোমাকে আমি যদি সেম সাইজের দুইটা দিলাম, তোমাকে ধরো হচ্ছে সেম সাইজের দুইটা পাইপ দিলাম, এটা এই দুইটা বললাম, এখন তুমি একটু ছোট বড় করে দেখো, আমাকে লুমেনটা ছোট বড় করে দেখো। তুমি যে কাজটা করবা, একটার হচ্ছে প্রাচীর দিবা অনেক বেশি, প্রাচীর পুরু করে দিবা, দিলে এর লুমেনটা হয়ে যাবে সরু। আরেকটা কি করবো, প্রাচীরটা দিবা খুবই পাতলা করে, প্রাচীর দিবা পাতলা করে, যার কারণে লুমেনটা হবে বড়। এই বড় লুমেনটাই হচ্ছে শিরা, ছোট লুমেনটাই হচ্ছে কি আমাদের বলতো, ধমনী। তার মানে এই প্রশস্ত, এর লুমেন, এর হচ্ছে প্রাচীরটা হলো কি বলতো, প্রাচীরটা হচ্ছে সরু। আর শিরার ক্ষেত্রে, ধমনীর ক্ষেত্রে এর প্রাচীর কি হবে, পুরু, আর শিরার হচ্ছে প্রাচীরটা সরু। বুঝতে পারছো কেন হয়? এখন বলো, কোনটা বেশি স্থিতিস্থাপক, ধমনীর প্রাচীর নাকি শিরার প্রাচীর? যেটার হচ্ছে প্রশস্ত বেশি বা পুরু বেশি, সেটা তত স্থিতিস্থাপক। কারণ ধমনীতে আবার চাপও বেশি, রাইট? তুমি চাপ দিয়ে রক্তটা সেখানে পাঠাচ্ছ। সো ধমনীতে কিন্তু আবার কি বেশি বলো, এখানে হচ্ছে ধমনীতে চাপ বেশি। তার মানে আবার এই প্রাচীরটাও পুরু। যেহেতু প্রাচীরটা পুরু, এজন্য হচ্ছে এর স্থিতিস্থাপকতাও বেশি, স্থিতিস্থাপক বেশি। আর এদিকে শিরাতে কিন্তু চাপ দেওয়া হয় না, কি করে, অর্গান থেকে হৃৎপিণ্ড রক্ত নিয়ে আসে, কিভাবে, টান দিয়ে নিয়ে আসে। সো শিরাতে হচ্ছে টান, এবং প্রাচীর যেহেতু সরু, এর স্থিতিস্থাপকতা কিন্তু কম।
স্থিতিস্থাপকতা কিন্তু কম। তাহলে দেখো আমরা এখানে কয়টা বিষয় শিখলাম, এখানে আমরা অনেকগুলো বিষয় শিখে ফেললাম। নাম দেই 4 নাম্বার। 4, প্রথমে আমরা দেখলাম হচ্ছে লুমেন, কার বড় কার ছোট। এরপর আমরা দেখলাম হচ্ছে প্রাচীর, কার প্রশস্ত কার সরু। এরপর 6 নাম্বার আমরা দেখলাম হচ্ছে চাপ নাকি টান। না, তার আগে হচ্ছে স্থিতিস্থাপকতা পড়লাম, স্থিতিস্থাপকতা এটা দেখলাম। তারপর আমরা দেখলাম হচ্ছে চাপ নাকি টান, চাপ বা টান। সো আমি কি আবার লিখে দেবো এগুলো? এগুলা বলেই তো দিলাম, ওখানে উপরে লেখাই আছে, এখান থেকে দেখে নিও যে ধমনীটা হচ্ছে লুমেন সরু, প্রাচীর পুরু, এখানে চাপ বেশি, এখানে স্থিতিস্থাপক বেশি। আর শিরাতে লুমেনটা প্রশস্ত, প্রাচীরটা সরু, এখানে চাপ কম, টান বেশি, এবং এটা হচ্ছে স্থিতিস্থাপকতাও কিন্তু কম। বিষয়টা ক্লিয়ার? চলো এখন এই লুমেন নিয়ে যে একটু কথা বললাম, লুমেন নিয়ে তোমাদের একটু আমি এখানে থেকে দেখাই। দেখো এই লুমেনটা অ্যাকচুয়ালি প্রাচীরটা কিভাবে হয়। লুমেনকে আমরা এখানে 3টা লেয়ার আছে লুমেনের। ধরো এটা হচ্ছে লুমেন, এই লুমেনের পরে প্রথম যে লেয়ারটা, এটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। এটাকে বলা হয় কি? টিউনিকা ইন্টারনা। এরপরে আরেকটা লেয়ার আছে, সেটাকে আমরা বলি টিউনিকা মিডিয়া। এই লেয়ারকে বলা হয় টিউনিকা মিডিয়া। তারপরে আরেকটা লেয়ার আছে, যে লেয়ারকে বলা হয় টিউনিকা এক্সটার্না। টিউনিকা এক্সটার্না। দেখো নামকরণ কি? টিউনিকা ইন্টারনা। ইন্টারনা মানে কি? ভেতরে। মিডিয়া মানে কি? মাঝখানে। এক্সটার্না মানে কি? বাহিরে। এখানে খেয়াল করো, এখানে পাবা। একদম, এটা হচ্ছে লুমেন। লুমেন পাইলাম। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা, এটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমা। তারপরে মাঝে যে লেয়ারটা আছে, মাঝে যে লেয়ারটা, সেটা হচ্ছে টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়া। এবং বাইরে যে লেয়ারটা টিউনিকা এক্সটার্না, এটাকে বলা হয় অ্যাডভেন্টিসিয়া। অ্যাডভেন্টিসিয়া। শিরার ক্ষেত্রেও একই রকম করেই নাম হয়, বাট লেয়ারগুলো আশা করি বুঝতে পারছো। ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের, ধরো এখানে আসো, রক্তটা কি হচ্ছে? রক্তটা আমাদের ধমনী দিয়ে নিচের দিকে আসতেছে। নিচের দিকে রক্তটা আসতেছে। যদি নিচের দিকে আসে, তুমি এখানে কপারটিকা দিবা দিবা না, কারণ এখানে তো রক্তটার ব্যাকফ্লো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ অভিকর্ষ যে ত্বরণটা আছে, অভিকর্ষ যে বলটা আছে, সেই কারণে রক্তটা নিচের দিকে অলরেডি নেমে আসতেছে, এখানে ব্যাকফ্লো হতে পারবে না। বাট যখন তুমি ধমনী দিয়ে রক্তটা উপরের দিকে নিয়ে যাও, তখন কিন্তু ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা আছে। তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে রক্ত নিয়ে যাচ্ছ, এটা কিন্তু যদি কপারটিকা এখানে না দাও, কপারটিকা না দাও, এখানে রক্তটা ব্যাকফ্লো হবে। এই জন্য আমাদের আর্টারি বা ধমনীতে কোনো হচ্ছে কপাটিকা নাই, বাট শিরার মধ্যে কপাটিকা আছে। কপাটিকা বিষয়টা তাহলে কিন্তু ক্লিয়ার। এখানে চিত্রে কিন্তু দেখা যাচ্ছে যে, দেখো আমাদের যে ভেইনটা আছে, এটা হচ্ছে ভেইন। ভেইনের ক্ষেত্রে মাঝখানে কপাটিকা আছে, এটা হচ্ছে আর্টারি। আর্টারিতে কিন্তু লুমেনে কোনো কপাটিকা নাই। ক্লিয়ার বিষয়টা? এবার আসো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, সেটা কি? আমাদের যখন যখন দেখছো, এটা বিভিন্ন সময় দেখা যায়, আশেপাশে দেখবা যারা একটু প্রেম টেম করে, লাভার বয় বা লাভার গার্ল, ওরা কি করে? ওরা হাত কেটে ফেলে। তো হাত কাটলে অ্যাকচুয়ালি কি কাটে বলো তো? আর্টারি কাটে, মানে রক্তটা যে বের হয়, কি কেটে? আর্টারি থেকে নাকি ভেইন থেকে? নর্মালি হাত যখন কেটে যায় উপরে সুপারফিশিয়াল ভাবে, তখন আমাদের ভেইন কেটে যায়, ভেইন থেকে রক্তটা চলে আসে। আর্টারি কিন্তু কাটে না। দেখো আল্লাহ তাআলা কি একটা সিস্টেম করে দিয়েছে, তোমার যদি আর্টারিটা কেটে যাইতো, একটা অঙ্গে একটা আর্টারি গিয়ে সাপ্লাই দেয়, ওর কোনো হচ্ছে বাইপাস রাস্তা নাই। মানে ধরো, ধরো এটা হচ্ছে তোমার হাত, ধরো এখানে হচ্ছে ভেইনগুলো, এখানে ভেইন, এখানে ভেইন, এখানে ভেইন, এরকম ভেইন আছে। এই ভেইনগুলোর মধ্যে এরকম আবার বাইপাস রাস্তা আছে, এরকম তুমি তোমার হাতেও দেখতে পারো, এরকম বাইপাস রাস্তা আছে। ধরো কোনো কারণে তোমার হচ্ছে এই জায়গাটাতে কেটে গেছে, ধরো হাতের এই জায়গাটাতে কেটে গেছে, তার মানে কি হবে? এই জায়গা যদি কেটে যায়, এই যে রক্তটা আছে, এখানে যে রক্তটা আছে, এটা কিন্তু আর হচ্ছে, এই যে রক্তটা আছে, এটা কিন্তু আর এদিকে যেতে পারবে না। তখন কি করবে? এই হচ্ছে রক্তটা ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তায় যায়, এখানে ধরো ব্যাকফ্লো করে এই দিক দিয়ে চলে আসতে পারে, এদিক দিয়ে ব্যাকফ্লো করে চলে আসতে পারে। বা হচ্ছে ধরো অন্য এখান থেকে আরেকটা যদি এখানে ট্রান্সফার অ্যানাস্টোমোসিস করে বা বাইপাস রাস্তা থাকে,
সেই রাস্তাতে চলে আসতে পারবে। তুমি এখানে কাটলে কিন্তু অন্য রাস্তাতে যেতে পারবে। বাট আর্টারির ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম করা নাই। এই জন্য আর্টারিকে আমাদের দেহের গভীরে রাখা হয়েছে। আর্টারিকে কি করা হয়েছে? গভীরে রাখা হয়েছে যেন সহজে না কেটে যায়। আর ভেইনকে আমাদের সুপারফিশিয়াল ভাবে রাখা হয়েছে। সো প্রথমতই আমরা ভেইনে আমরা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস পাইলাম। ওটা লিখলাম না, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বা বাইপাস রাস্তা যেটা সেটা পাইলাম। আর্টারিতে নাই। আর্টারি আমাদের দেহের অবস্থান করে গভীরে, আর শিরাটা করে কোথায়? সুপারফিশিয়াল ভাবে। সো এই হচ্ছে আমাদের ধমনী এবং শিরা। দেখো এগুলো আমরা পড়ছি কিনা, পারবা। উৎপত্তি পারি, সমাপ্তি কোথায় হয় পারি, নামকরণ গন্তব্য দিয়ে নাকি উৎপত্তি দিয়ে, লুমেন পারি, প্রাচীর পারি, চাপ পারি, টান পারি, কপাটিকা পারি, রক্তের ধরনগুলো পারি, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস সেটা পারি। আমরা লুমেন নিয়ে বিস্তারিত কথা বলছি, আমরা লুমেন বুঝি। লুমেন বোঝার পরে আমরা আর কি দেখলাম এখানে? আচ্ছা, নামকরণ তো বললাম। ওকে, তারপর কপাটিকা গুলো দেখলাম আমরা। আমরা দেখলাম পেরিকার্ডিয়াম, আমরা হচ্ছে সেপ্টাম গুলো দেখছি। তারপর আমরা হার্টের প্রকোষ্ঠ গুলো দেখছি। দেখার পর প্রথম দিকে আসি। সবার প্রথমে ব্লাড সার্কুলেশন আমরা হচ্ছে রক্ত। আমরা বেসিক কথা হিসেবে কি ভাবছি যে রক্ত পানির মধ্যে কেন আমরা রক্তটাকে চুজ করব? কারণ এটা হচ্ছে পুষ্টি এবং হচ্ছে অক্সিজেন সরবরাহের জন্য সব থেকে সর্বোত্তম, এবং এটা অক্সিজেন সহজে নিতে গ্রহণ করতে পারে, আবার ছাড়তেও পারে। আচ্ছা, তারপর আমরা রক্তনালী কেন দিলাম? রক্তগুলো যেন খুব কম সময়ের মধ্যে আমাদের একদম প্রতিটা সেল পৌঁছাতে পারে, সেই জন্য আমরা হচ্ছে রক্তনালী নিলাম। শুধু রক্তনালী হবে না, এই রক্তনালীকে আবার পাম্প করতে হবে। পাম্প করার জন্য আমরা হৃৎপিণ্ড নিলাম। সো হৃৎপিণ্ড নিয়ে যখন দেখলাম, তখন হৃৎপিণ্ড নিয়ে একটু পড়াশোনা করতে হলো আমাদের। যে হৃৎপিণ্ডের উপরে আমরা পাইলাম অ্যাট্রিয়াম, নিচে পাইলাম ভেন্ট্রিকল। রাইট, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এবং দুইটা অ্যাট্রিয়ামের মাঝে যে সেপ্টাম থাকে তাকে বলা হয় ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। দুইটা ভেন্ট্রিকুলার মাঝে যে সেপ্টাম থাকে তাকে বলা হয় ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। তারপর আমরা পাইলাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম বাইরে যে আবরণ তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে সেরাস। সেরাসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে প্যারাইটাল। তো এই ভিসেরালটা আমাদের হৃৎপিণ্ডের সাথে লেগে থাকে, যে কারণে এটার ভিসেরালটার একটা নাম আমরা দিয়েই ফেললাম হচ্ছে কি কার্ডিয়াম? এপিকার্ডিয়াম। ভিসেরালটার আরেকটা নামই হচ্ছে আমাদের এপিকার্ডিয়াম। আর যেটা প্যারাইটাল কার্ডিয়াম সেটা কি করে? ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সঙ্গে লেগে থাকে। এবং এই যে প্যারাইটাল যে লেয়ারটা, যেটা সেরাস পেরিকার্ডিয়ামের সেরাস পেরিকার্ডিয়ামের দুইটার মাঝখানে, অর্থাৎ ভিসারাল এবং প্যারাইটাল এই দুইটার মাঝখানে যে ফাঁকাটা থাকে তাকে বলা হয় প্যারাইটাল ক্যাভিটি, সরি পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এবং এই পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা আমাদের আপাতত লাগবে না। এরপর আমরা পড়লাম হচ্ছে স্তর তিনটা, যে প্রথমে অ্যান্ডোকার্ডিয়াম, এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং তারপরে হচ্ছে কি এপিকার্ডিয়াম। অ্যান্ডো মানে ভিতরে, মায়ো মানে পেশি, এপি মানে বাহিরে। সো মায়ো মানে পেশি, তার মানে একমাত্র মায়োকার্ডিয়াম আমাদের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণে হেল্প করে থাকে। তারপর এখানে আমরা দেখলাম যে কিভাবে ক্যাপিলারির মাধ্যমে কোনটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কোনটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সেটা। তারপর আমরা নামকরণ পড়ছি। উৎপত্তি, ধমনীর উৎপত্তি হয় হৃৎপিণ্ডে, শেষ হয় হচ্ছে অর্গানে। আর শিরার ক্ষেত্রে উৎপত্তি হয় অর্গানে, শেষ হয় হৃৎপিণ্ডে। নামকরণ, আমরা ধমনীর নামকরণ করি হচ্ছে গন্তব্য দিয়ে, এবং শিরার নামকরণ করি উৎপত্তি দিয়ে। লুমেন পড়লাম আমরা কি দিয়ে? ধমনীর লুমেনটা হয় সরু, শিরার লুমেনটা হয় প্রশস্ত। প্রাচীর, ধমনীর প্রাচীরটা হচ্ছে সরু, আর শিরার প্রাচীরটা হচ্ছে প্রশস্ত। কেন প্রশস্ত নিচে আমরা এগুলো ব্যাখ্যা করেছি। ধমনীতে থাকে চাপ, শিরায় থাকে টান। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, শিরাতে কপাটিকা থাকে। রক্তের ধরন, এটা হচ্ছে নির্ভর করে কিসের ওপর বলো? সেটা কিন্তু আমরা নিচে দেখলাম যে রক্তের ধরন কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভেইন এবং হচ্ছে আর্টারি দিয়ে বলতে পারি না। কারণ আমাদের ভেইন যেটা নর্মালি, যে ধরো আর্টারি, আর্টারিতে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তবে পালমোনারি আর্টারি থাকে আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, ব্যতিক্রম আছে। যাই হোক, এরপর আমরা পড়লাম হচ্ছে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, যেটা কি করে বাইপাস রাস্তা, যার কারণে কিন্তু লাভার বয়রা কিন্তু হাত কাটলেও মারা যায় না। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি রক্তের যে বেসিক কথাগুলো নিয়ে আছে। এরপর ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিকে কথা বলবো। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।